বাংলাদেশে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ২ মাস পার না হতেই নানা বিষয়ে আলোচনা এবং সমালোচনা সামনে এসেছে। এগুলো শুধু আলোচনা কিংবা সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ নয় এবং তা অন্তর্বর্তী সরকারের জন্য নানামুখী চাপ তৈরি করছে বলে অনেকে মনে করেন। পর্যবেক্ষকরা বলছেন, এমন কিছু বিষয় আছে যেগুলো অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সূত্রে বিগত আওয়ামী লীগ সরকার থেকে লাভ করেছে। অন্যদিকে কিছু ইস্যু অন্তর্বর্তী সরকারের জন্য নতুন করে সামনে এসেছে। লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক মুশতাক খান মনে করেন, সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের দৃঢ় পদক্ষেপ প্রয়োজন। এখানে আপনি যে কোনো সেক্টরে হাত দিলেই দেখবেন এখানে অনেক রকমের অনিয়ম হয়েছে, অনেক রকমের গোলমাল হয়েছে, ভুল লোককে নিয়োগ দেওয়া হয়েছে, ভুলভাবে টাকা খরচ করা হয়েছে, মানে হচ্ছে অনিয়মের কোনো শেষ নাই। এখন সমস্যা হচ্ছে যে যেহেতু এটা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে একটা সরকার এসেছে, অবশ্যই মানুষের মধ্যে একটা দাবি আছে যে তাড়াতাড়ি আমাদের যে অন্যায়, আমরা যে কষ্ট আমরা ভোগ করেছি সেটার একটা আমরা সমাধান চাই। রাগটা কমবে, মানুষের দেখবে যে একটা পরিবর্তন আসছে। সেটা যদি করতে পারে তাহলে আমি মনে করি যে ওই স্থিতিশীলতা আসবে, যার মাধ্যমে আপনি নিয়মতান্ত্রিক ভাবে বাকি কাজগুলো করতে পারবেন। দ্রব্যমূল্য বৃদ্ধি অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলবে, তাতে কোনো সন্দেহ নেই। দ্রব্যমূল্য বৃদ্ধির সর্বশেষ বড় উদাহরণ হচ্ছে ডিমের দাম ডজন প্রতি ২০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়া। এছাড়া অন্যান্য নিত্যপণ্যের দামও বেড়েছে বেশ খানিকটা। গত ৫ই অক্টোবর বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, দেশের ডিম এবং মুরগির বাচ্চার দাম বাড়িয়ে গত ২০ দিনে ২৮০ কোটি টাকা ভোক্তাদের পকেট থেকে হাতিয়ে নেওয়া হয়েছে। মুশতাক খান বলছেন, শুধু সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানোর মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই দ্রব্যমূল্যকে থামাইতে হলে আপনাকে সিন্ডিকেট গুলোকে থামাইতে হবে। আর বাজারেও আপনার সিন্ডিকেট এখনো কাজ করছে, হয়তো আমি জানি না। এই সিন্ডিকেট যদি এখনো কাজ করতে থাকে তাহলে সেগুলোকে আপনাকে অবশ্যই এগুলোকে ভাঙতে হবে। আপনি যদি এখন দ্রব্যমূল্য কমাইতে চান, আপনাকে কিন্তু ওই অর্থনৈতিক অনিয়ম থামাতে হবে, যেটা আমি বললাম। যেসব বড় সিন্ডিকেটের মালিকরা আপনার হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে এবং তারা সেই বাজার নিয়ন্ত্রণ করছে, আপনাকে সেই টাকায় হাত দিতে হবে। সেটা না করতে পারলে, বা আপনার যেসব চুক্তি হয়েছে যেখানে আপনি টাকা ছাপায় ছাপায় ওই চুক্তিগুলোকে পূরণ করছেন, সেটাকে না ধরতে পারলে আপনি করতে পারবেন না। নানা দাবিকে কেন্দ্র করে গার্মেন্টস খাতে শ্রমিকদের আন্দোলন এখনও বিক্ষিপ্তভাবে চলছে। এই আন্দোলনের ব্যাপকতা প্রথম দিকে আশুলিয়া এবং গাজীপুরে ছিল। আশুলিয়া এলাকার পরিস্থিতি এখন অনেকটা শান্ত হলেও গাজীপুরে কখনো কখনো বিক্ষিপ্তভাবে এই আন্দোলন চলছে। অনেকে আশঙ্কা করছেন যে কোনো সময় এই আন্দোলন আবার বড় আকারে রূপ নিতে পারে। প্রায়শই কোনো না কোনো ফ্যাক্টরিতে অস্থিরতার খবর পাওয়া যাচ্ছে। সরকারের তরফ থেকে ক্রমাগত পরিস্থিতির উন্নতির কথা বলা হলেও সেটি পুরোপুরি স্বাভাবিক নয় বলেই মনে করছেন অনেকেই। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতি বা বিজিএমই এর সাবেক সভাপতি রুবানা হক বর্তমান পরিস্থিতিকে পোশাক খাতের জন্য একটি বড় ধাক্কা হিসেবে উল্লেখ করছেন। 12 থেকে 15 দিন প্রচুর ফ্যাক্টরি বন্ধ থেকেছে, একেবারে বন্ধ। হ্যাঁ, কেউ কেউ আবার ধরেন দুপুরে লাঞ্চ পর্যন্ত চালাতে পেরেছেন, এরপরে পারেননি। তো এগুলো তো পুরোটাই লস। আর এর চাইতেও বড় লস যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের যারা ক্রেতা তারা তো সরে যাচ্ছেন। তারা বলছেন যে আমরা তোমাদের সাথে আছি, বাংলাদেশকে লাগবে, সবই বলছেন, কিন্তু আমরা তো এটার বাস্তবতাটা জানি। বাস্তবতাটা হলো যে অন্তত শতকরা 25 থেকে 30% অর্ডার ডিসেম্বরের মধ্যে সরে যাবে এবং বিভিন্ন দেশে চলে যাচ্ছে। ক্যাম্বোডিয়া যাচ্ছে, ভিয়েতনামে যাচ্ছে, ভারতে যাচ্ছে, পাকিস্তানে যাচ্ছে, এমনকি মিয়ানমারেও যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে রয়েছে। বিভিন্ন জায়গায় গণপিটুনির ঘটনা এখনও একটি চিন্তার বিষয় হয়ে রয়েছে, যদিও এই প্রবণতা অগাস্ট সেপ্টেম্বর মাসের তুলনায় অনেকটাই কমেছে। কিন্তু বিভিন্ন জায়গায় সম্পত্তি দখল এবং চুরি ডাকাতির ঘটনা মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে চাঁদাবাজির বিষয়টিও সম্পর্কিত। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে যে সরকার পরিবর্তনের সাথে সাথে চাঁদাবাজির হাতবদল হয়েছে মাত্র। এই বিষয়টি স্বীকার করেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। গত 7ই অক্টোবর মিস্টার মাহমুদ এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্নীতি কিছুটা কমেছে, তবে চাঁদাবাজি কমেনি। গত 2 মাসে ঢাকা এবং তার আশপাশের এলাকায় যানজটের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। প্রতিদিন কয়েক কিলোমিটার দূরত্বে যেতেই মানুষকে ঘন্টার পর ঘন্টা সময় পার করতে হচ্ছে। যানজটে নাকাল মানুষ প্রতিদিনই ফেসবুকে তাদের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরছেন। গত 5ই অগাস্টের পরে অনেকের মনে প্রত্যাশা ছিল যে সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে
স্বেচ্ছাচারিতা কাটিয়ে হয়তো শৃঙ্খলা ফিরে আসবে, কিন্তু বাস্তবে পরিস্থিতি উল্টো হয়েছে বলে অনেকে মনে করছেন। কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে সেটি নিয়েও নানা বিশ্লেষণ রয়েছে। কেউ কেউ বলছেন ট্রাফিক পুলিশ ঠিকমতো দায়িত্ব পালন করছে না, আবার কেউ কেউ বলছেন মানুষজনই আইন মেনে চলার কোনো তোয়াক্কা করছেন না। গত 16 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রাজধানী ঢাকার যানজট নিরসন এবং দ্রুত কার্যকর সমাধান খুঁজতে পুলিশ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন। জনপ্রশাসনে অস্থিরতা এবং পুলিশের নিষ্ক্রিয়তা অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগের ক্ষেত্রে বড় আকারে ঘুষ লেনদেনের খবর কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং একজন যুগ্ম সচিবের মধ্যে কথিত হোয়াটসঅ্যাপ বার্তা চলাচল নিয়ে অভিযোগ ওঠে। জেলা প্রশাসক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তদন্তে অন্তর্বর্তী সরকার 3 জন উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে কেন্দ্র থেকে মাঠ প্রশাসনে নীরব অস্থিরতা বিরাজ করছে। এতে গোটা প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। রাজনৈতিক বিতর্ক যেন অন্তর্বর্তী সরকারের পিছু ছাড়ছে না। সম্প্রতি কয়েকটি ঘটনা নিয়ে রাজনৈতিক বিতর্ক দৃশ্যমান হয়েছে। নিউ ইয়র্ক সফরের সময় ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে গণ অভ্যুত্থানের পেছনে মূল কারিগর হিসেবে পরিচয় করিয়ে দেন, যেটিকে অনেকে মাস্টার মাইন্ড হিসেবে বর্ণনা করছেন। এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। ফেসবুকে অনেকে মতামত প্রকাশ করেন যে এই আন্দোলন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সংগঠিত হয়েছে, যার সামনের সারিতে ছিল ছাত্ররা। রাজনৈতিক দলগুলো দাবি করছে এই আন্দোলনে তাদের ভূমিকা কম নয়। আরেকটি বিতর্ক হচ্ছে রিসেট বাটন নিয়ে। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস বলেছিলেন তরুণরা বলছে রিসেট বাটন তারা চেপেছে এবং পুরাতন বিদায় নিয়েছে। একই কথা তিনি বলেছেন ভয়েস অফ আমেরিকার সাথে সাক্ষাৎকারে, এবং এই বিষয়টি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়। বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে গত 10ই অক্টোবর একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয় তিনি কখনোই বাংলাদেশের গর্বিত ইতিহাস মুছে ফেলার কথা বলেননি। নতুন করে আরেকটি বিতর্ক সৃষ্টি হয়েছে 7ই মার্চ এবং 15ই আগস্ট জাতীয় দিবস বাতিল করাকে কেন্দ্র করে। উপদেষ্টা নাহিদ ইসলাম বেশ পরিষ্কার করেই বলেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোনো একক ব্যক্তির অবদানের কথা নয়, এখানে বহু মানুষের অবদান রয়েছে। আমরা তো 7ই মার্চকে ইতিহাস থেকে নাই করে দিচ্ছি না, আমরা শেখ মুজিবুর রহমানের গুরুত্বকে ইতিহাস থেকে নাই করে দিচ্ছি না। যেটা আওয়ামী লীগ করেছিল সেটা ইতিহাসের অংশ, নির্মোহভাবে ইতিহাস নতুন করে লেখা হবে, নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে, সেখানে থাকবে। কিন্তু সেটাকে দিবস হিসেবে যেই ধরনের চর্চা, এটার তো একটা রাজনীতি আছে। তো আমাদের এই গণঅভ্যুত্থানের এই সরকার, সেই সরকারে তো সেই রাজনীতিটা আমরা চলতে দিতে পারি, সেটা ধারাবাহিকতা অবশ্যই নতুন বাংলাদেশে থাকবে না। অধ্যাপক মুশতাক খান বলেন যেহেতু গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেজন্য মানুষের প্রত্যাশাও বেশি। মানুষ চায় দ্রুত পরিবর্তন আসুক। আমার কাছেও মনে হয় যে কোনো জায়গায় ওনারা অনেক বেশি ধীরে সুস্থে এবং খুব চিন্তা ভাবনা করে কাজ করার চেষ্টা করছেন, যেটা একদিক থেকে ভালো। কিন্তু কোনো জায়গায় আমার মনে হয় দ্রুত কিছু অ্যাকশনের প্রয়োজন ছিল। মানুষের এরকম কিছু অ্যাকশন দেখতে চায়। এটাতে সবকিছু সমাধান হবে না। তারা ক্ষমতা আসছে মানুষের রক্তের উপরে, এখন মানুষ অ্যাকশন দেখতে চায়। আপনি এমন কিছু করবেন না যে পরে প্রশ্নবিদ্ধ হবেন। পর্যবেক্ষকরা বলছেন বড় আকারের আর্থিক দুর্নীতি এবং অর্থ পাচারের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। এছাড়া বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে দ্রুত কাজ করা প্রয়োজন। অন্যদিকে গণ অভ্যুত্থানের সময় নিরাপত্তা বাহিনী যেসব সদস্য মানুষের উপর গুলি চালিয়েছে তাদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দরকার।